হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। গত ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে গণিত অংশের প্রথম 10টা প্রশ্নের সমাধান দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা 11 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখব। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এরপরে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে x² + 4y² - 2x - 16y + 14 = 0 উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো যেহেতু আমাদের এখানে নর্মাল ফরম্যাটে দেওয়া নাই, নর্মাল ফরম্যাট যেটা হচ্ছে আমাদের x² / a² + y² / b² = 1 এই ফরম্যাটে দেওয়া নাই, তাহলে অবশ্যই আমাদের এখানে x - h² / a² + y - k² / b² = 1 ফরম্যাটে দেওয়া আছে। তাহলে অবশ্যই আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা এই ফরম্যাটে আনতে হবে। তো দেখো, এই ফরম্যাটে আমরা আনার চেষ্টা করি। তো আমরা প্রথমে লিখলাম এখানে -2x কে আরেকটু x² পাশে আনা যায় এবং y এর চলকগুলোকে একসাথে আনা যায়। তো এখানে সূত্র ফেলানোর জন্য আমাদের এখানে একটা 1 যোগ করতে হবে, আর y এর ক্ষেত্রে সূত্র ফেলানোর জন্য আমাদের 16 নিতে হবে। 16 আর 1 যোগ করলে হয় 17, আর আমাদের এখানে আছে 14। তাহলে আমরা 17 থেকে 3 বিয়োগ করে 14 পাবো। এটাই আমাদের লেখা হয়েছে। তো দেখো, আমরা লিখতে পারি যে x² - 2x × 1 + 1² আর এই পাশে হচ্ছে 2y², এটা হোল স্কয়ার হবে, -2 × 2y × 4 + 4²। এই পাশে যে -3 ছিল এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি। তো এখানে আমাদের সূত্র হয় a - b হোল স্কয়ারের। তো আমরা লিখলাম যে x - 1 হোল স্কয়ার প্লাস 2y - 4 হোল স্কয়ার = 3। তাহলে আমরা উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করব। তাহলে এই পাশে হয় x - 1 হোল স্কয়ার / 3 প্লাস 2y - 4 হোল স্কয়ার / 3, আর এই পাশে হয় 1। এবার এই যে আমরা বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলোকে আমরা শূন্য ধরব। আমরা যদি শূন্য ধরি তাহলে x - 1 = হয় 0, অর্থাৎ x সমান হয় 1। আবার 2y - 4 = 4 হলে আমরা লিখতে পারি y = 4/2, দ্যাট ইজ 2। সুতরাং উপবৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক হবে সেটা হবে 1,2। অতএব এই প্রশ্নের উত্তর হলো আমাদের 1,2। এরপর আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, যেটা হলো x, y বিন্দুতে y - 3 হোল স্কয়ার = 8 × x - 4 বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত? এখানে প্রশ্নে একটা ভুল আছে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব হবে না, এটা হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, কারণ আমাদের অপশনগুলো সমীকরণ আকারে দেয়া ছিল। তাহলে সমীকরণটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের পরাবৃত্তর সমীকরণ। এটাকে যদি আমরা y² = 4ax এর সাথে তুলনা করি তাহলে আমরা a এর ভ্যালু পাই। এখানে 8 দেওয়া আছে, যেটা হচ্ছে 4a এর ভ্যালু। তাহলে আমরা শুধু এখান থেকে শুধু a এর মানটা পাই 8/4, যেটা হচ্ছে 2।
এখন আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণের সূত্রটা হচ্ছে x মাইনাস a ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু এর ভ্যালু 2, তাহলে আমাদের সমীকরণটা হবে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপর দেখো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, বলা হয়েছে x স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 1, অতিবৃত্তের প্যারামেট্রিক স্থানাঙ্ক কত? তো এটা মূলত আমাদের অপশন টেস্ট করতে হবে, যেহেতু আমাদের সময় অনেক কম হাতে, তাই আমি শুধু আনসারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা অন্য বিন্দু বসিয়ে ট্রাই করতে পারো বাসায়, দেখবে আনসার সেম আসে কিনা। তো আমরা অপশন বি থেকে ধরতে পারি x ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই কজ থিটা এবং y ইজ ইকুয়াল টু 2 বাই কট থিটা। এখন আমরা যে x আর y এর ভ্যালুগুলো ধরেছি, এগুলো আমরা অতিবৃত্তের সমীকরণে বসিয়ে দিব। বসানোর পরে দেখব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে এটাই আমাদের আনসার। তো আমরা যদি বসাই, দেখো আমাদের হয় √3 ডিভাইডেড বাই কস থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ডিভাইডেড বাই কট থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই টেন স্কোয়ার থিটা। এখন আমরা জানি ছোটোবেলা থেকে যে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা সমান হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা, আর দুঃখিত এখানে 1 ডিভাইডেড বাই টেন স্কোয়ার থিটা হবে না, এখানে হবে 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার থিটা, এবং 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা ছোটোবেলা থেকে জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। অতএব আমাদের আনসার হবে x ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই কস থিটা, আর y এর ভ্যালু হবে 2 ডিভাইডেড বাই কট থিটা। তোমরা হয়তো কিছু সূত্র পড়ছিলা, যেমন প্যারামেট্রিক সমীকরণের, যেমন উপবৃত্তের ক্ষেত্রে আমাদের x সমান হয় a সাইন থিটা এবং y ইজ ইকুয়াল টু হয় b কস থিটা। আবার অতিবৃত্তের ক্ষেত্রে হয় x ইজ ইকুয়াল টু a সেক থিটা, y ইজ ইকুয়াল টু b ট্যান থিটা। আবার অতিবৃত্তের ক্ষেত্রে এটা হতে পারে x ইজ ইকুয়াল টু a কোসেক থিটা আর y ইজ ইকুয়াল টু b কট থিটা। এটা কি তোমরা জানতে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপরে দেখো আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে, 2 sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2 সমীকরণের সমাধান কত? আমরা লিখি, এখানে প্রশ্নটা লিখছি যে 2 sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2। যেহেতু এখানে আমাদের দুইটা সাইন ইনভার্স x আছে, এটাকে আমরা লিখতে পারি 3 sin ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স x, আর এদিকে মাইনাস cos ইনভার্স x বসে যাবে, ইজ ইকুয়াল টু পাই বাই 2। এখন এখানে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে আমাদের হবে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x, অর্থাৎ কমন নেওয়ার কারণে এখানে মাইনাসটা প্লাস হয়েছে, আর বাকিগুলো ঠিক থাকবে। আমাদের সূত্র ছিল সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2। হয়তো তোমাদের মনে আছে। তাহলে এখানে যেহেতু আগে একটা মাইনাস ছিল, তাহলে আমরা লিখব 3 sin ইনভার্স x মাইনাস পাই বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2।
তাহলে এখন যদি আমরা মাইনাস পাই বাই টুটাকে এই পাশে পাঠাই, তাহলে মাইনাস থেকে সেটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি 3 sin inverse x is equal to পাই বাই টু প্লাস পাই বাই টু। অর্থাৎ আমাদের হিসাব করলে আসবে শুধু পাই। এখন এই পাশে যে থ্রিটা আছে সে 3 যদি এই পাশে আনি তাহলে সেটা গুণ আকারে ছিল, সেটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা পাবো sin inverse x is equal to পাই বাই 3। এখন আমরা লিখি x is equal to, এই পাশে ছিল sin inverse, এই পাশে গেলে শুধু sin হবে। তাহলে sin পাই বাই 3 যেটা হচ্ছে আমাদের sin 60 ডিগ্রি, এবং sin 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। অতএব আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে x is equal to √3/2। এরপর আমাদের আরেকটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে ভূমি থেকে কত আদি বেগে একটি বস্তু উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে উহা সর্বোচ্চ 9/2g মিটার উঠবে। তাহলে আমরা জানি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার উপরের দিকে সর্বোচ্চ উচ্চতা হয় h is equal to u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এখানে আমাদের u হচ্ছে আদিবেগ, আলফা হচ্ছে যত কোণে আমরা নিক্ষেপ করব সেটা। তাহলে যেহেতু আমরা উল্লম্বভাবে নিক্ষেপ করছি, অতএব আমাদের আলফার ভ্যালুটা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা যদি 90 ডিগ্রি উচ্চতার সূত্রে বসাই, তাহলে আমরা পাবো শুধু 8u স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখন আমাদের প্রশ্ন মতে দেয়া আছে যে এই উচ্চতাটা হবে 9/2g। তাহলে আমরা লিখতে পারি u স্কয়ার ডিভাইডেড বাই 2g is equal to 9/2g। এখন নিচের 2g কে যদি আমি পাশে পাঠাই, তাহলে 2g গুণ আকারে থাকবে, আর 9/2g থাকার কারণে 2g কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাবো u স্কয়ার is equal to 9। এখন যদি u স্কয়ারকে আমরা রুট করি, তাহলে আমরা পাবো u is equal to ±3। এখন উপরের দিকে যেহেতু আমরা বেগের মানটাকে ধনাত্মক ধরতেছি, তাহলে আমাদের আনসার হবে আদিবেগ সমান 3 মিটার পার সেকেন্ড। এরপর দেখো আমাদের আরেকটা প্রশ্ন দেয়া আছে, বলা হয়েছে পি কিউ এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় পূর্ণবর্গ হবে। এখন সমীকরণটা তো কোনো আদর্শ ফরম্যাটে নাই, তাই আমরা আগে আদর্শ ফরম্যাটে আনার চেষ্টা করি, তারপর আমরা কি হয় সেটা দেখব। তাহলে আমরা আদর্শ ফরম্যাটে আনার জন্য প্রথমে গুণগুলাকে গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে আমরা পাই x স্কয়ার মাইনাস px মাইনাস 2x প্লাস 2p প্লাস x স্কয়ার মাইনাস qx মাইনাস px প্লাস pq প্লাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস qx প্লাস 2q ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা একটু বাসায় বসে গুণটা করে নিবা, দেখবা আমারটার মতো আসে কিনা। তারপর আমরা এখানে 3টা এক্স স্কোয়ার পাচ্ছি, এটাকে আমরা যোগ করে লিখলাম। তারপর আমরা পাচ্ছি 2px মাইনাস 2qx মাইনাস 4x, আর পাচ্ছি 2 প্লাস 2p প্লাস 2q প্লাস pq। এখন আমরা আদর্শ ফরম্যাটের জন্য আনার জন্য এক্স স্কোয়ারকে লিখলাম। এরপরে এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন গেলে আমরা পাই মাইনাস ব্র্যাকেটের ভিতর 2p প্লাস 2q প্লাস 4। যেহেতু এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, তাই বাকি মাইনাসগুলো প্লাস হয়ে গেছে। আর এই পাশে আমাদের পড়ে থাকে 2p প্লাস 2q প্লাস pq।
এখন আমরা জানি যে কোন সমীকরণের মূলদ্বয় পূর্ণবর্গ হলে সমীকরণটার নিশ্চায়ক শূন্য হয়। তাহলে এবার আমরা নিশ্চায়ক বের করি। এই সমীকরণ যেটা আমরা পেয়েছি এটার সাথে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা পাবো a ইজ ইকুয়াল টু হচ্ছে 3, b ইজ ইকুয়াল টু আমরা পাবো মাইনাস ব্র্যাকেটের ভিতর 2p প্লাস 2q প্লাস 4, আর c ইজ ইকুয়াল টু আমরা পাবো 2p প্লাস 2q প্লাস pq। এখন আমরা নিশ্চয়কের সূত্রে এই মানগুলো বসাবো। তাহলে আমরা বসানোর পরে আমরা পাচ্ছি 2p প্লাস 2q প্লাস 4 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2p প্লাস 2q প্লাস pq। এখন আমাদের এখান থেকে আর সামনে আগানো সম্ভব না, এই জন্য আমরা কি করব, অপশন টেস্ট করব। যেহেতু আমরা নিশ্চয়কের ভ্যালু সমান আমরা জানি শূন্য হয় যদি সমীকরণের মূলদ্বয় পূর্ণবর্গ হয়, তো আমরা যে নিশ্চয়কের যে একটা সূত্র পাইছি বা যে সমীকরণটা আমরা পাইছি, এখানে আমরা যদি পি কিউ এর মানগুলা বসাই তাহলে যদি নিশ্চয়কের মান শূন্য আসে তাহলে ওই পি কিউ গুলাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা অপশন ডি থেকে যদি p is equal to 2 আর q is equal to 2 বসাই তাহলে দেখো আমাদের কি আসে, এই পাশে আসে হচ্ছে 12 স্কয়ার আর এই পাশে আছে 12 into 12, তাহলে আমরা লিখতে পারি 144 minus 144 that is 0। তাহলে যেহেতু আমরা p is equal to 2 আর q is equal to 2 বসানোর পরে নিশ্চয়কের মানটা 0 পাইছি, তাহলে আমরা বলতে পারি p is equal to 2 এবং q is equal to 2 এর জন্য সমীকরণের মূলদ্বয় পূর্ণবর্গ হবে। অতএব অপশন ডি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি সকলে বুঝতে পারছো। পাশে একটু নিজে প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট, বা x এর মান কত। তোমরা জানো যে এটার সঠিক কোনো আনসার নেই, অর্থাৎ এটা যারাই দাগিয়েছো তারা সকলেই অটো মার্কস পাবা। তো আমরা দেখি যে এটার এক্স্যাক্টলি কোন মানটা আসে, অর্থাৎ সঠিক উত্তর কোনটা হওয়ার কথা ছিল। তো আমরা দেখো, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা জানি যে সেক ইনভার্স এক্স হয়। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এটাই লিখলাম আর বাইরের লিমিটিং ভ্যালুগুলো লিখলাম, ইজ ইকুয়াল টু আমরা লিখলাম পাই বাই 2। এখন আমরা লিমিটিং ভ্যালুগুলো বসাই, তাহলে প্রথমে আমরা পাবো সেক ইনভার্স এক্স, তারপর আমরা পাবো সেক ইনভার্স রুট 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2। সেক ইনভার্স রুট 2 এর ভ্যালু আমরা জানি যে পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি। এরপর আমরা মাইনাস পাই বাই 4কে যদি এই পাশে পাঠাই তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তারপর আমরা সেক ইনভার্সকে যদি এই পাশে পাঠাই তাহলে হবে শুধু এক্স, শুধু সেক। তারপর আমাদের এই পাশে থাকবে পাই বাই 2 প্লাস পাই বাই 4। এখন আমরা জানি যে পাই বাই 2 এর সাথে যদি এক গুণ থাকে বা বিজোড় গুণ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা বিপরীত হয়ে যায়, তাহলে সেকের বিপরীত হয়ে যায় কোসেক। আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তাই এটা নেগেটিভ হবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সেকের মান হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক পাই বাই 4।
কোসেক π/4 বা কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2। তাহলে আমরা বলতে পারি x = -√2। তাহলে এই প্রশ্নে যদিও আমরা অটো মার্কস পেয়ে যাব, কিন্তু এটার অ্যাকচুয়াল আনসার হচ্ছে x = -√2। এখানে দেখো, তোমাদের যদি এখানে সেক থেকে কোসেককে কনভার্ট করাটা একটু ভেজাল মনে হয়, তাহলে তোমরা এভাবে করতে পারো যে π/2 প্লাস π/4 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই 3π/4, যেটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি। এখন তোমরা যদি সেক 135 ডিগ্রির মান বের করো, তাহলে তোমরা পাবে -√2। অর্থাৎ তোমাদের যদি সেক থেকে কোসেকে কনভার্ট করা এটা ভেজাল লাগে বা ঝামেলা মনে হয়, তাহলে তোমরা সেক 135 ডিগ্রির মানটা বের করতে পারো, ওভাবে করতে পারো, তাহলেও কিন্তু সেম আনসার আসবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, আমাদের আরেকটা প্রশ্ন দেয়া আছে। বলা হয়েছে যে a এর কোন মানের জন্য 3x - 4y + 2 = 0 এবং 6x - ay - 7 = 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.1 হবে। তাহলে আমরা জানি যে ax1 + by1 + c1 = 0 এবং ax2 + by2 + c2 = 0 এই দুটো সমান্তরাল রেখার ক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব হয় মডুলাস অফ c2 - c1 √a² + b²। তাহলে আমাদের এখানে প্রথম রেখাটা হচ্ছে 3x - 4y + 2, যেটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এবং 6x - ay - 7 = 0, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা প্রথম সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই যে 6x - 8y + 4 = 0। এখন আমরা এখান থেকেও বলতে পারি, যেহেতু রেখা দুটো সমান্তরাল, তাহলে প্রথম রেখা যদি 6x - 8y হয়, তাহলে দ্বিতীয় রেখা অবশ্যই 6x - 8y, তারপর হচ্ছে কনস্ট্যান্টটা আলাদা হতে পারে, কিন্তু প্রথম দুই ক্ষেত্রে x আর y এর সহগ সমান হয়। তাহলে যদি আমরা এখান থেকে ডিরেক্ট না বলি, আমরা কি করি, অপশন থেকে a = 8 বসিয়ে দিই। তাহলে আমরা যদি দেখি যে মধ্যবর্তী দূরত্ব 1.1 আসছে, তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে a এর মান হবে 8। তাহলে আসো আমরা অপশন থেকে 8টা বসিয়ে দিই। তাহলে মধ্যবর্তী দুইটা সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা যদি মধ্যবর্তী দূরত্বটা বের করি, তাহলে হবে c1, যেটা হচ্ছে আমাদের 4, আর c2 যেটা হচ্ছে আমাদের -7, এটাকে আমরা বিয়োগ আকারে লিখলাম। তাহলে উপরে আসে আমাদের 4 + 7, আর নিচে আসে 6² + 8²। যেহেতু আমরা a = 8 বসিয়েছি, তাই আমরা লিখতে পারি 6² + 8²। দুঃখিত, এখানে -8 দেওয়া আছে, এটা আসলে শুধু 8 হবে, অর্থাৎ +8 হবে। এরপরে আমরা দেখি 4 + 7, আর নিচে হচ্ছে আমাদের √36 + 64। তাহলে উপরে আসে আমাদের 11, আর নিচে আসে √100। √100 এর ভ্যালু আমরা সকলেই জানি, যেটা হচ্ছে 10, আর উপরে আছে হচ্ছে আমাদের 11। তাহলে আমরা পেয়ে যাই যে মধ্যবর্তী দূরত্ব 1.1 হয়। অতএব a = 1 হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 1.1। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। দেখো, log 2 base x⁴ ইন্টু log x base 2, এটার ডিফারেন্সিয়েশন করতে বলেছে। তো লগের একটা সূত্র আমরা জানি, যে log b base a = আমরা লিখতে পারি log a / log b। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা log
2 বেস এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ 2, আর লগ এক্স বেস 2কে আমরা লিখতে পারি লগ 2 ডিভাইডেড বাই লগ এক্স। এখন যেহেতু লগ এ টু দি পাওয়ার বি থাকলে আমরা বিটাকে সামনে লিখতে পারি, তাই লগ এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি এক্স ইন্টু লগ এক্স। আর যেহেতু এখানে লগ 2 নিচে এবং উপরে আছে, তাই আমরা লগ 2কে কেটে দিতে পারি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে লগ এক্স। তো এবার আমরা দেখি যে উপরে আছে লগ এক্স, নিচে আছে লগ এক্স, তাহলে আমরা লগ এক্স কেটে দিতে পারি, তাহলে আমাদের অবশিষ্ট থাকে শুধু এক্স। এখন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আনসার হয় 1। আমি জানি তোমরা হয়তো প্রশ্নটা দেখে অনেকে একটু ভয় পেয়ে গেছো, আসলে ভয় পেলেও ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রশ্নটা অনেক সিম্পল। এই জন্য প্রশ্ন দেখে ভয় পেলে চলবে না, আমাদের আসলে একটু অ্যাপ্রোচ করা দরকার, প্রশ্নটা দেখা দরকার যে কি আসছে বা কি খুঁজতেছে এখানে। তো প্রশ্ন জটিল দেখতেই সেটা কঠিন হবে এমন না, প্রশ্ন জটিল দেখতে অনেক সময় উত্তর অনেক সহজ হয়। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো। সর্বশেষ আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, এখানে বলা হয়েছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এ এর জন্য ট্রেস এ ইন্টু এ ইনভার্স এর মান কত। আমরা আগেই জানি যে এ ইন্টু এ ইনভার্স সমান হচ্ছে আই, অর্থাৎ কোনো ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। তো যেহেতু এখানে 3/3 ক্রমের বলা হয়েছে, তাহলে আমরা I3 নিব। I3 সমান আমরা জানি ম্যাট্রিক্সটা হবে এইরকম যে 1 0 0 0 1 0 0 0 1। এখন আমরা দেখব ট্রেস কাকে বলে। আমরা জানি কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফলকে ট্রেস বলে, অর্থাৎ মুখ্য কর্ণের উপাদানগুলোর যে যোগফল সেটাকে বলা হয় হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ট্রেস। এখন এখানে মুখ্য কর্ণ হচ্ছে আমাদের 1 1 1, তাহলে ট্রেস হবে আমাদের 1 + 1 + 1 = 3। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষে আসা গণিত অংশের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আমি একটা কথা বলতে চাই, কথাটা হলো এটা আমার অনলাইনে নেওয়া জীবনের সর্বপ্রথম ক্লাস। তো তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, এবং ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এটাও আমাকে জানাতে পারো। আর রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও আসবে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।